আবারও স্বাগত। ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম বিপিএল এর ১১তম আসন নিয়ে। আর আমাদের সাথে আছেন তিনজন অতিথি। আমাদের সাথে আছেন সামির কাদের চৌধুরী, আমাদের সাথে আছেন মাহিন মাজার এবং অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন আনোয়ার ইকবাল মিতু। আনোয়ার ইকবাল মিতু, আপনার কাছে যেতে চাই। ১২ বছরের বেশি সময় পার হয়ে গেছে বিপিএল এর, এখনো পর্যন্ত দলগুলো তাদের হোম অ্যাডভান্টেজ বলে যে একটা বিষয় থাকে সেটা পায় না, বা আমরা এখনো পর্যন্ত বলতে পারবো না যে এই দলের হোম অ্যাডভান্টেজ আছে বা এই দল হোম অ্যাডভান্টেজ নিয়ে মাঠে নামছে। এইটাও কি বিপিএল কে ব্যাকফুটে ফেলে দেয় কিনা? 100% আমি এই পয়েন্টে আসতে চাচ্ছিলাম, আমি নোটও করছিলাম যে এই পয়েন্টটা আমি উঠাবো, আপনি না উঠালেও আমি উঠাতাম। তার আগে একটা পয়েন্ট আমি বলে নিই, এই যে যারা ফ্র্যাঞ্চাইজি ওনার্স আছেন, অ্যাটলিস্ট এনাদেরকে যদি 5-6 ইয়ার্স এর জন্য টিমটা বুঝিয়ে না দেয়, অ্যাটলিস্ট আর কি, তারপরে এদেরকে একটা কোর টিম দিতে হবে, অ্যাটলিস্ট 4 to 5 প্লেয়ার যেন ওনারা ধরে রাখতে পারে এবং বাদবাকি ড্রাফট থেকে নেবে, এবং দুটো প্লেয়ার তাদের ইচ্ছা মতো বাইরের থেকে যদি আনতে পারে, দেন কিন্তু কম্পিটিশন বাড়বে। আদারওয়াইজ এই যে একটু আগে শুনলাম মঈন আলী যদি না আসে, অ্যাঞ্জেলো ম্যাথিউস যদি না আসে, দুইজন অলরাউন্ডার, একজন বোলিং পেসিং অলরাউন্ডার, একজন স্পিনার অলরাউন্ডার, আপনি দুজনকে হারালে চিটাগাং কিন্তু প্রবলেমে পড়বে ফর শিওর। আর দুই নম্বর কথা হচ্ছে, দেখেন হোম এন্ড অ্যাওয়ে যদি না হয় তখন আপনার খেলাটা কিন্তু আপনি পপুলারিটি পাবে না। আপনি দেখেন অনেক সবসময় বলে আমাদের মাঠ নেই, মাঠ নেই, মাঠ কিন্তু আছে। আপনি ইভেন আমি বলি, আপনি যদি বগুড়ার স্টেডিয়ামটা দেখেন, ওয়ান অফ দ্য বেস্ট। আপনি যদি ফতুল্লা দেখেন, আপনার সেই রকম ভালো স্টেডিয়াম ছিল, এখন কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আবার আপনি চাইলে খুলনাতেও কিন্তু করতে পারেন, আনলেস আপনি যদি স্টেডিয়ামের সংখ্যা না বাড়ান, ফ্যাসিলিটিস না বাড়ান। বিপিএল কিন্তু এই বৃত্তের মধ্যেই চলতে থাকবে। আবার দেখবেন টুডে টুমরো, উইদিন 2 ইয়ার্স 3 ইয়ার্স আবার দেখবেন নতুন টিম এন্ট্রি করছে, নতুন মালিকানা আসছে। এবং এনারা যদি শুনেন, রাজা বাদশাদের টাকাও কিন্তু একসময় ফুরিয়ে আসবে। আপনি কেউ চাবে না তার টাকাটা পুকুরে ফেলে দিক। তো এর জন্য আপনার কিছু যদি রেভিনিউ তারা না পায়, তারা যদি আপনার ভালো স্পন্সর না পায়, টুডে টুমরো এনারাও কিন্তু, এনারা যারা এখন আপনার ক্রিকেটটা চালাচ্ছে, দে ডু ইট ফ্রম দেয়ার লাভ অফ দ্য গেম। আদারওয়াইজ কিন্তু মেজরিটি মানুষই দেখবেন যারা টোটাল ব্যবসায়ী, তারা কিন্তু এখানে ঢুকবেই না। তো সেই কারণে আমি বলতে চাচ্ছি যে এখন বোর্ডের উচিত আপনার সবাইকে নিয়ে তারা যেন বসে জিনিসগুলো করে। এবং আমি যে ভেন্যুগুলো বললাম, আপনারা সরজমিনে দেখেন, বগুড়ার মাঠটা দেখেন, খুলনার মাঠটা দেখেন, এবং আপনার ফতুল্লার অবস্থা, আপনার কন্ডিশন। আমি ফতুল্লা কেন বলছি, যেহেতু ঢাকার কাছে, আপনি কিন্তু এখান থেকে প্লেয়ারকে রেখে এখান থেকে নিয়ে যেতে পারবেন, নট দ্যাট ফার। বাট বগুড়ায় যেটা সমস্যা হচ্ছে, ওখানে আপনার হোটেল, কিছু ভালো হোটেল যদি হয়ে যায়, তখনই কিন্তু আপনার মাঠটা কিন্তু A++। আমি যেহেতু খবর রাখি, আপনি জানেন যে আমি এগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত, তো আমি এইগুলো জিনিস যদি একটু মানে সবাই মিলে না করে, তাহলে এই প্রত্যেকবারই টকশোতে আসবো, টকশো শেষ, বিপিএল এ যেটা হয়, ভালো একজন সিঙ্গার নিয়ে আসে, জমজমাট একটা অনুষ্ঠান হয়, সেখানে ধরেন দর্শকদের আনন্দ হয় ঠিকই, কিন্তু খেলার মান কখনোই কিন্তু আপনার বাংলাদেশের বাড়বে না, আনলেস আপনি আমাদের এই সাজেশনগুলো, আমার সব সাজেশনই যে কারেক্ট নট নেসেসারিলি, বাট এই কথাগুলো যদি না শুনে হয়, এগুলো তো আসলে একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বেসিক নিডস। আসলে এটা সাজেশন তো অনেক কিছুই হতে পারে, কিন্তু এটা তো আসলে খুবই জরুরি। মাহিন মাজার, যে তিনটা টিম আসলে হোম অ্যাডভান্টেজ যদি আমরা বলি সেই অর্থে পাওয়ার, তার মধ্যে আপনারা একটা টিম, মানে আপনারা এবং চট্টগ্রাম, এই দুটো টিম, মানে আপনারা লাকি, কিছু নেই তার মধ্যে আপনারা বলতে পারবেন সিলেটের মাঠে যখন খেলা যে আমরা আমাদের হোম অ্যাডভান্টেজ নিয়ে খেলছি। এই জায়গাটা আপনাদের আসলে একটু মনে হয় কিনা যে আসলে হোম অ্যান্ড অ্যাওয়েতে যদি খেলা হয়, একটা বাড়তি একটা উন্মাদনা কিন্তু সবসময় কাজ করে, অফিসিয়ালি যদি আসলে হোম অ্যাডভান্টেজটা নেওয়ার ব্যাপারটা থাকে? অ্যাবসলিউটলি, বিকজ আমরা যেমন 4-5 দিন আগে চলে যাচ্ছি, ওখানে প্র্যাকটিস করার সুযোগ পাবো, ওখানকার ফ্যাসিলিটিগুলো ইউজ করার সুযোগ পাবো, মাঠটাকে ভালো করে কাছ থেকে দেখার সুযোগ পাবো। প্লাস হচ্ছে যে ফ্যান দ্য সিলেটের ক্রেজি ফ্যান, যে ফ্যানটা, যেই ফ্যান বেসটা আসলে আমাদেরকে অসম্ভবভাবে হেল্প করে। এর আগে আমরা দেখেছি, নো ম্যাটার হোয়াট, আমরা যেরকমই পারফরমেন্স করেছি, ইরেসপেক্টিভ অফ দ্যাট, ওরা আমাদেরকে সাপোর্ট করে গেছে। তো এই যেই সাপোর্টটা, এটা আমি ফার্স্ট হ্যান্ড আপ ক্লোজ অ্যান্ড পার্সোনাল দেখেছি। তো ঠিক একইভাবে অফকোর্স চট্টগ্রামও এটা এনজয় করবে। তো অন্যান্য টিমগুলোও যদি এই হোম অ্যান্ড অ্যাওয়ে ফ্যাসিলিটি, মানে সুবিধাটা পেত,
ডেফিনেটলি আমার মনে হয় যে হোম টিমগুলো একটা চমৎকার রেজাল্ট প্রডিউস করতো উইথ দ্য হেল্প অফ দ্য ফ্যান্স। নিঃসন্দেহে যেটা আসলে মিতু ভাই আসলে বলছিলেন যে সিঙ্গার আনা হয়, মানে একটা গ্ল্যামার তৈরি করার চিন্তা করা হয়। আপনাদের দলে আমরা যেরকমটা যদি দেখতে চাই, গ্ল্যামারের কোনো অভাব নেই। হেড কোচ শন টেট, মেন্টর শাহেদ আফ্রিদি এবং হোস্ট আপনারা কানাডা থেকে নিয়ে আসছেন, সব কিছু মিলিয়ে মানে গ্ল্যামার এবং টিম কম্বিনেশন আপনারা বেশ নজর দিয়েছেন। এটা নিয়ে আসলে আপনার অ্যাকচুয়ালি এক্সকিউজ মি, আমি খালি ওই টিভিতে 4 ঘন্টা খেলা ওটার উপর আমি বিশ্বাস রাখি না। খেলার বাইরেও এটার আমি মনে করি অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি ওনার আমি এটা অন্যান্য আরও অনেক দায়িত্ব আছে। আর আমি সবসময় এটা অতীতেও চেষ্টা করেছি, আমি চিটাগংয়ের মানুষদেরকে যত ফেরত দেওয়ার পসিবিলিটিস থাকে আমি ওটা ওভাবে করার। আর আমি গোয়িং ব্যাক টু দ্য পয়েন্ট, আর এই ইকবাল সাহেব যেটা বলছিলেন আমি ওনার সাথে পুরোপুরি একমত। আপনার ফার্স্ট অফ অল এই যে ইভেন রাজশাহী ইজ অলসো ভেরি গুড ভেন্যু, রাজশাহীর মাঠ খুবই ভালো। ওখানে আমি এবারও বলেছিলাম যখন বোর্ডের সাথে ইনিশিয়াল মিটিং হয়েছিল, আমাকে যদি কোথাও যেতে বলে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিরা বলছে থাকা সমস্যায়, আমি যেভাবে থাকতে হয় হোক, আমি খেলার জন্য আমি গিয়ে খেলে আসতে রাজি আছি, ওটা যেখানেই হোক। আমি এখনও এটা বলছি। আর এছাড়া আপনার ধরেন খেলার বাইরে যে রেসপন্সিবিলিটিগুলো, যেমন আমি খুবই জানপ্রাণ দিয়ে চেষ্টা করছি যে চিটাগংয়ের প্লেয়ার্সদেরকে প্রমোট করা, তাদেরকে উঠিয়ে আনার। এটা যদি আমি চিটাগং কিংসের মাধ্যমে করতে পারি, আমি এটা খুবই সাকসেসফুল মনে করব, যে আমি চিটাগং থেকে কিছু প্লেয়ার উঠিয়ে যদি আনতে পারি। আর এই ক্ষেত্রে আপনার ধরেন যা যা করণীয়, ফার্স্ট অফ অল ক্রিকেটটা শুড বি ইনিশিয়ালি দ্য ফার্স্ট ইম্পর্টেন্স। আপনার এই যা যা এখন হয়, ধরেন আমরাও বিপিএল এর শুরুতে, বিপিএল নিয়ে কিন্তু সব নেগেটিভ কথাবার্তাই বলা হচ্ছে, আমি ডিসএগ্রি করি না, কিন্তু বিপিএলটাকে কিভাবে আগিয়ে নিয়ে যেতে হবে সলিউশনগুলো নিয়ে কিন্তু কোনো কেউ আলাপ করছি না। আমরা খালি সমস্যাগুলো নেগেটিভিটিগুলো বলেই যাচ্ছি বাট সমস্যাগুলো সমাধান করা তো এটা কেন মানে ইম্পসিবল কোনো কাজ নয়, এটা অবশ্যই সমাধান করা যাবে, খালি উদ্যোগটা থাকতে হবে। এটা আমাদেরও দায়িত্ব, বোর্ডেরও দায়িত্ব, আমাদের দেশেরই দায়িত্ব। বাট এটা যেভাবে হোক আমার মনে হয় এটা এগিয়ে নেওয়া যাওয়া, ইট ইজ হাই টাইম এটাকে এখন কিভাবে এগিয়ে নেওয়া যায় এটা চিন্তা করার। মাহিন মাজার, যেটা আসলে সামির কাদের চৌধুরী বলছিলেন যে আমরা শুধু সমস্যা, আমরা শুরু থেকে একদম প্রোগ্রামের শুরু থেকে নেগেটিভিটিকেই হয়তো প্রমোট করে যাচ্ছি। আমাদের এন্ড থেকে আসলে কি করণীয়, আপনাদের এন্ড থেকে, বিসিবির এন্ড থেকে কি করণীয়, বা একসাথে হয়ে আপনারা কখনো আলোচনা করেছেন কিনা যে আমরা এমন একটা বিপিএল আয়োজন করতে চাই যে বিপিএল নিয়ে শুধু পজিটিভিটি ছড়াবে? এবং একটা সময় আসলে যখন গেল বছর আসলে যখন সাবেক সভাপতি বলেছিলেন যে আইপিএল এর পরে বিপিএল এর অবস্থান, এটা নিয়ে বেশ হাসির তামাশা হয়েছে, এইটা যেন না হয়, আসলেই যেন বিপিএল এর আইপিএল এর পরেই বিপিএল এর অবস্থানটা হয়, সেটা করার জন্য কি আপনারা আসলে বসেছিলেন কিনা কখনো? আমি পার্সোনালি আই এম আ ভেরি ভেরি পজিটিভ পারসন। আমি কখনোই মনে করি না যে যেখানে আমরা যেতে চাই আইপিএল এর পরে, হ্যাঁ বাস্তবতা আইপিএল এর পরে, আইপিএল হ্যাজ গন টু অ্যানাদার লেভেল। তো ওখানে যদি আমরা যেতে চাই আইপিএল এর পরে, আমাদের যে করণীয়গুলো আমরা জানি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা সবাই জানি এটা কী করতে হবে। আমি বলবো হ্যাঁ, আমরা ফ্র্যাঞ্চাইজি ওনার্স আছি, আমরা দিকে বোর্ড আছেন, কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রোল কিন্তু প্লে করতে পারে মিডিয়া, যেটা অনস্বীকার্য। আপনাদের কাছ থেকে যদি আমরা ইনর্মাস সাপোর্ট পাই, ডেফিনেটলি বোর্ড নতুন করে আসলে অনেক কিছু দেখছে, নতুন বোর্ড, ওনারা অনেক পুরনো জিনিসপত্র এখনও গোছাতে একটু ব্যস্ত, আমরা বুঝি এটা। কিন্তু আমি যখন লাস্ট মিটিংটা আমাদের প্রেসিডেন্ট সাহেবের, বিসিবির প্রেসিডেন্ট সাহেবের সভাপতিত্বে হলো, সেখানে কিন্তু উনি আমাদেরকে বলেছেন যে একটু সারপ্রাইজের জন্য ওয়েট করেন আপনারা, you will have some surprises from the perspective of revenue. তো we are really looking forward to that. ওনার কমিটমেন্ট উনি যেহেতু দিয়েছেন, আর তার সাথে যদি মিডিয়া সাপোর্ট আমরা পাই, এই করণীয়গুলো নিয়ে যদি আপনারা বারবার কথা বলেন, ডেফিনেটলি আমার মনে হয় যে এটাকে একটা এক্সাইটিং আসরে
রূপান্তরিত করা সম্ভব ডেফিনেটলি। নিশ্চয়ই মিডিয়া তো সব সময় সাথে থাকতে চায়, মিডিয়ার কাজই তো হলো আসলে যা হচ্ছে সেটা দেখানো বা যা যা করণীয় সেটাও আসলে সবাইকে জানানো। আনোয়ার ইকবাল মিতু, আপনার কাছে আসলে কি মনে হয় যে আমরা যদি বিপিএলটাকে একেবারে বিতর্ক মুক্ত করতে চাই, আসলে সদিচ্ছার অভাব কোথাও দেখছেন কিনা, নাকি আসলে সবকিছুই ঠিকঠাক আছে? যেমনটা আসলে দুজনেই বলছিলেন যে সবাই সবকিছু জানে কিন্তু আসলে কেউ নিজে থেকে এগিয়ে এসে কিছু করছে না। আপনার মতামতটা কি এখানে? জি দেখেন, আমি কিন্তু প্রথম থেকে যা বলেছি কোনো নেগেটিভিটির কথা কিন্তু বলিনি, মেজরিটি সলভের কথাগুলো বলেছি, যেগুলো করলে বিপিএল আসরটা আপনার আরো লুক্রেটিভ হবে, আরো অ্যাট্রাকটিভ হবে। এবং যেই জায়গায় একটু আগে বললেন যে বিপিএল এর পরের স্থানটা আমরা কিভাবে পুনরুদ্ধার করতে পারি, কারণ এক সময় তো ছিল, আমি যেসব প্লেয়ার গুলোর নাম বলেছি, আমি নিজে তো রংপুর রাইডার্স চালিয়েছি, আমি জানি আপনার ড্যারেন স্যামির থেকে শুরু করে এমন কোন প্লেয়ার নেই যে আমাদের এখানে এসে খেলে যায়নি, মানে সব প্লেয়ার গুলো এসছে। তখনও কিন্তু ক্যালেন্ডারে ইয়ে ছিল, বাট দে অপটেড টু কাম টু বাংলাদেশ রাদার দেন প্লেইং টু দুবাই। সেটা কেন, এখন কেন? তো জিনিসটা হচ্ছে এই, তারা এসে এসে দেখেছে যে এখানকার আপনার এই যে বললাম যে আপনি যদি ভেন্যু না বাড়ান, আপনি যদি আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিং জিনিসটা, যেমন ধরেন এই যে একটু আগে চিটাগাং কিংস এর যে আপনার কর্ণধার বললেন, আমি ওনার সাথে একমত। আমরা কিন্তু বলি এই যে চিটাগাংয়েই উনি যদি আন্ডার 15 থেকে শুরু করে 19 পর্যন্ত ক্যাম্প বানাতে পারে থ্রু চিটাগাং কিংস, তো ওইখান থেকেই কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার আসবে, আমি ফর শিওর। কারণ আমাদের আনাচে কানাচে অনেক অনেক ভালো ভালো ট্যালেন্ট রয়ে গেছে, অনলি শুধু বিকেএসপির উপর আমরা কিন্তু ভরসা করে থাকি আমাদের মানে আজকালকার দিনে। আর হাতে গোনা কিছু প্লেয়ার আছে, কারণ আমাদের লিগটাও ঠিক মতো হয় না, মানে ঠিক বলতে দেখেন আমরা 2020 নিয়ে অনেক কথা বলি, আপনার কয়টা আপনার 2020 ম্যাচ বাংলাদেশে হয়, মানে ইন্টারনালি খেয়াল করেন, এক বিপিএল ছাড়া না কিন্তু তেমন একটা। প্লাস আমরা টেস্টের কথা বলি, সেখানেও কিন্তু 4 দিনের বেশি কিন্তু আমরা খেলি না, যেখানে আমরা 5 দিন এক্সপেক্ট করি আমাদের প্লেয়ার যেন মাঠে ভালো খেলে। সো দিস কাইন্ড অফ থিংস আপনার যদি মানে ভালো মানুষের হাতে পড়ে, ভালো মানুষরা যদি ভালো চিন্তাধারায় আসে, আমরা যেন পাস্ট ভুলে গিয়ে, আমাদের কিন্তু সবারই ট্যালেন্ট আছে, কে কি করছে সেটা ডিফারেন্ট ইস্যু, কি হয়েছে সেটা নিয়ে পড়ে থাকলে কিন্তু আমরা আগাতে পারবো না। তো সুতরাং আমাদের আগানোর জন্য যে যে পয়েন্টগুলো বলার, যেমন একটা উদাহরণ আবারও দেই, এই যে বললেন না যে হোম এন্ড অ্যাওয়ে, আমি নিজে দেখেছি, এখনের আমি যেহেতু ফিকচার দেখিনি, সিলেটের লাস্ট টাইম বা তার আগের বার একসাথে আপনার 4টা খেলা দিয়ে দিয়েছে, পরপর 2 দিন তারা খেলেছে, আবার পরপর 2 দিন তারা খেলেছে। হোম অ্যাডভান্টেজের থেকে তাদের ডিসঅ্যাডভান্টেজ হয়েছে কিন্তু বেশি। তো আমার তো সব দেখতে হয়, তাই আমি কথাগুলো জানি এবং বললাম যে সেই হোম অ্যাডভান্টেজ নিতে গিয়ে, কারণ মানুষ তো, প্লেয়ারগুলো তো মানুষ, তো তাদেরকেও তো আপনার মাসেল টোনের রেস্ট দিতে হবে, আপনার কিছু মেন্টাল রিক্রিয়েশনের ব্যাপার আছে, এগুলো সবকিছু মিলিয়ে হোম অ্যাডভান্টেজ, যাতে হোম অ্যাডভান্টেজ থাকে সেই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এরকম টুকটাক অনেক জিনিস আছে, আমি কিন্তু সব সলভের কথাই বলে দিয়েছি। এখন আমার এখান থেকে কে কোনটা পিক আপ করবে, দ্যাটস আপ টু দেম। তো সুতরাং আমি মনে করি, আমিও পজিটিভ মানুষ, আমি চাই, কারণ আমি বিপিএল এ আপনার 2015 সাল থেকে 20 সাল পর্যন্ত ছিলাম, তো সুতরাং আমি এটার ইন এন্ড আউটস জানি, এবং আমি ইনশাল্লাহ চ্যাম্পিয়ন যেহেতু করতে পেরেছি, আমি জানি কিভাবে আসলে আপনি ওয়ে আউটটা আসলে খুব ভালো করেই জানেন, সেজন্য এক্সিকিউটটা করতে পেরেছেন। ক্যাম্পের অ্যাডভাইসটা আমি ফলো করব ইনশাআল্লাহ। জি জি। সামির কাদের চৌধুরী, যেটা আসলে আনোয়ার ইকবাল মিতু বলছিলেন যে আমাদের দেশে আসলে সেই টুর্নামেন্ট নাই, প্লেয়ারদেরকে যে আমরা রেডি করব। এবার কিন্তু বিসিবি একটা টুর্নামেন্ট করেছে এনসিএল, এবং টি20 ফরম্যাটে করেছে, ইমিডিয়েট আগেই কিছুদিন আগে ফাইনাল হয়ে গেল, মানে আমরা বলতে পারি বিপিএল এর ড্রেস রিহার্সালটা বিসিবি সেরেছে। এনসিএল টুর্নামেন্টটা কতটা এনজয় করেছেন? আপনাদের অনেক প্লেয়াররা খেলেছে, এই উদ্যোগটাই বা কেমন লেগেছে? না, আমার কাছে খুবই ভালো লেগেছে এটা যদি আরেকটু আগে করা হতো, মেবি এখন সময়ের জন্য, ওয়েদারের জন্য সম্ভব হয় না, বাট করা যেটা হয়েছে, এটলিস্ট খেলার প্র্যাকটিসটা তো প্লেয়াররা পেয়ে গেছে, এটা আমি মনে করি একটা খুবই ব্রিলিয়েন্ট উদ্যোগ। আর এটাও মেবি সিলেটে তো ওনারা করেছেন, এটাও যদি অন্য অন্য জায়গায়ও যদি আরও হয়তো বা 1-2 করে করতে পারে থ্রু আউট দ্য ইয়ার, আমি মনে করি এটা খুবই ভালো হবে। ইভেন সে রাজশাহীতে করে ফেলুক, বা চিটংয়ের যদি কোনো একটা স্কোপ হয়, বা এরকম আরও জাস্ট মেবি আরও 2টো যদি করা যায়, এটা খুবই ভালো হবে টি20 ক্ষেত্রে।
নিঃসন্দেহে যেটা আসলে বলছিলেন যে সিলেটের জায়গা থেকে যদি আমরা আরেকটু অন্য কোনো শহরেও খেলাটা ফেলা হতো তাহলে সেটা আরো বেটার হতো, কারণ আমরা দেখেছি এনসিএল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে একদমই লো স্কোরিং ম্যাচ হয়েছে, কারণ সিলেটে একের পর এক খেলার কারণে আমরা জানি যে ওভার ইউজ হলে উইকেট যে বিহেভ করে সেটাই আমরা দেখেছি সেখান থেকে। এনসিএল টুর্নামেন্ট নিয়েও যদি আপনার কাছ থেকেও যদি জানতে চাই যে এই টুর্নামেন্ট কেমন লেগেছে, বা আপনার কাছে একটা ফ্র্যাঞ্চাইজি হিসেবে এক্সপেকটেশন আছে কিনা যে এরকম টুর্নামেন্ট আরো হোক টি20-তে, যেন বিপিএলটাও অনেক বেশি জমে ওঠে। ডেফিনেটলি একটা বিপিএল এটার জন্য সারা বছর প্রতীক্ষা করে থাকে ফ্যান্সরা, আমরাও। এর আগে যে এনসিএলটা হলো এটা ডেফিনেটলি একটা ড্রেস রিহার্সাল, সুন্দর নাইস ওয়ে টু পুট ইট, এটা হয়েছে। তো আরও যদি এরকম দু একটা টুর্নামেন্ট অন্যান্য শহরে হতো, ডেফিনেটলি ইট উড অ্যাড অ্যাডিশনাল ভ্যালু টু ইভেন বিপিএল, কারণ অনেকগুলো নতুন প্লেয়ার হয়তো বা বার হয়ে আসতো যেটা আমরা যেখান থেকে আমরা বেনিফিটেড হতাম। তো আমি মনে করি যে আরও 2-3টা টুর্নামেন্ট উড ডেফিনেটলি অ্যাড ভ্যালু। নিশ্চয়ই সেটা আমাদের দেশের ক্রিকেটের জন্য, নতুন ক্রিকেটার বের করার জন্য যেরকম আমাদের জন্য অনেক বেশি ইজি হতো, এবং যেটা আসলে বলছি যে বিপিএল এর যে আসলে আউটকামটা সেটা হয়তো আমরা আরো বেশি একটা সলিড আউটকাম পেতাম। দর্শক, আমরা বিপিএল নিয়ে কথা বলছি, আমাদের সাথে তো অতিথি আছে, আপনারাও আছেন। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, একাত্তরের সাথেই থাকুন।